আসসালামু আলাইকুম। আমি রেজওয়ানা সরকার, প্রভাষক জীববিজ্ঞান, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে জীববিজ্ঞান প্রথম পত্র পড়াবো। প্রথম পত্রের ৮ম অধ্যায় টিস্যুতন্ত্র পড়াবো। তো আমরা আগে জেনে নেই টিস্যুতন্ত্র অধ্যায় থেকে আমরা কি কি পড়ব। প্রথমে বলি টিস্যুতন্ত্র অধ্যায় থেকে আমরা যা পড়ব তা হচ্ছে টিস্যু কি, এর প্রকারভেদ, ভাজক টিস্যু শ্রেণীবিভাগ, টিস্যুতন্ত্র কি, এর প্রকারভেদ, এপিডার্মাল টিস্যুতন্ত্রের বর্ণনা, ভাস্কুলার বান্ডেল কি, এর প্রকারভেদ চিত্রসহ আলোচনা করব। আর করব একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের চিত্রসহ বর্ণনা করব। তো আমরা শুরু করি ক্লাস। জীবজগতের প্রতিটি জীবের জীবন শুরু হয় কোষ দিয়ে। তো আমরা এখন করব যে টিস্যু কাকে বলে। উদ্ভিদ যদি এককোষী হয় বা বহুকোষী হয়, এককোষী হলে একটি মাত্র কোষ দিয়ে উদ্ভিদ তার জীবনের শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে, আর বহুকোষী হলে জাইগোট থেকে তার কাজ জীবন শুরু করে। এই জাইগোট পরবর্তী বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে বহুকোষী উন্নত উদ্ভিদ সৃষ্টি করে। কতগুলো কোষ যখন একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ সম্পূর্ণ করে, এরকম অবিচ্ছিন্ন কোষ সমষ্টিকে বলা হয় টিস্যু। আর আমরা যদি এখন টিস্যুর প্রকারভেদ বলি, উদ্ভিদ দেহের টিস্যুর অবস্থান বা টিস্যুর অন্তর্গত কোষগুলোর উৎপত্তি, প্রকৃতি, পরিস্ফুটনের দশা ইত্যাদির উপর ভিত্তি করে টিস্যুর শ্রেণী বিভাগ করা হয়। তা আমরা এখন যা শ্রেণী বিভাগ করব সেটা হচ্ছে গঠন ও বিভাজন ক্ষমতার ভিত্তিতে টিস্যু দুই প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে কি স্থায়ী টিস্যু। আমরা প্রথমে শুরু করি ভাজক টিস্যু দিয়ে। ভাজক টিস্যু হচ্ছে একই আকৃতি সম্পূর্ণ পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট বিভাজন ক্ষমতা সম্পূর্ণ তরুণ কোষ সমষ্টিকে বলা হয় ভাজক টিস্যু। আর যদি সহজভাবে বলি তাহলে যে সকল টিস্যু বিভাজনে সক্ষম তাকে বলি ভাজক টিস্যু। একটা উদ্ভিদের জীবনের শুরুতে শুধুমাত্র ভাজক টিস্যু থাকে, পরবর্তীতে স্থায়ী টিস্যু এবং অন্যান্য টিস্যুতন্ত্র গঠিত হয়। আর ভাজক টিস্যু, আমরা এখন যদি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য বলতে যাই, তো আগে চিত্রে দেখো, আমি চিত্র একটা এঁকেছি। তো এটার মধ্যে দেখো ভাজক টিস্যুর মধ্যে কি কি আছে। পাতলা কোষ, আমি প্রথমে কোষ এঁকেছি, তার মধ্যে পাতলা কোষ প্রাচীর, ঘন সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এখানে চিত্র দিয়ে কিন্তু অনেক সুন্দর কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া যায়। তো আমরা যদি বৈশিষ্ট্য বলি যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি, তাহলে প্রথমেই বলবো যে ভাজক টিস্যু তো বিভাজনে সক্ষম, আর এরা আকৃতিতে আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার হয়ে থাকে। আর এদের কোষগুলো খুব ঘনভাবে সন্নিবেশিত, মানে এদের মাঝখানে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। আর এদের পাতলা কোষ প্রাচীর আছে যেটা সেলুলোজ নির্মিত, ঘন সাইটোপ্লাজম আছে, কোষে ঘন সাইটোপ্লাজম এবং বড় আকারের নিউক্লিয়াস আছে। এদের ভেতরে কোনো কোষ গহ্বর থাকে না, থাকলেও ক্ষুদ্র এবং অসংখ্য। ভাজক টিস্যুর কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আর এই ভাজক টিস্যুগুলোর বিপাকীয় হার বেশি থাকে। আর এদের প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। এখন তোমরা বলতে পারো প্রোপ্লাস্টিডটা কি? প্রোপ্লাস্টিড হচ্ছে তরুণ অকার্যকর প্লাস্টিডকে বলা হয় প্রোপ্লাস্টিড। এটা ভাজক কোষে থাকে প্রোপ্লাস্টিড হিসাবে, প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড হিসাবে থাকে। আর আমরা এতে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, থাকলেও অকার্যকর অবস্থায় থাকে। তো এই ভাজক টিস্যুর বৈশিষ্ট্য যদি আসে, এইভাবে বৈশিষ্ট্যগুলো দিবে। এরপরে আমাদের ধরা যাক ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগটা দেখো, আমরা ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ করতে পারি উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে
কোষ বিভাজন অনুসারে কাজ অনুসারে। এই উৎপত্তি অনুসারে কি কি ভাগে ভাগ করা যায়? প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। আর অবস্থান অনুসারে হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু, ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। আর কোষ বিভাজন অনুসারে যদি বলি, মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। আর কাজ অনুসারে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। তো আমরা এগুলো প্রত্যেকটার একটু সংজ্ঞা আকারে বর্ণনাগুলো করব। তো প্রথমে আমরা যদি বলি উৎপত্তি অনুসারে, তো ক্যাপশনে বোঝা যাচ্ছে উৎপত্তি কোথায়। সেই অনুসারে যদি বলি, প্রথমে প্রারম্ভিক ভাজক টিস্যু সংজ্ঞাটা বলি। যে সকল ভাজক টিস্যু মূল ও কাণ্ডের শীর্ষে একটা ক্ষুদ্র অঞ্চল রয়েছে, যেখান থেকে পরবর্তী ভাজক টিস্যুর উৎপত্তি হয়, সেটাকে আমরা বলি প্রারম্ভিক ভাজক টিস্যু। আর প্রারম্ভিক ভাজক টিস্যু থেকেই প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তিটা হয়। আমরা যদি প্রাইমারি ভাজক টিস্যু বলি, যে সকল ভাজক টিস্যু ভ্রূণ অবস্থায় সৃষ্টি হয় এবং আজীবন বিভাজন ক্ষমতা সম্পন্ন থাকে, আমরা সেটাকে বলি প্রাইমারি ভাজক টিস্যু। প্রাথমিকভাবে প্রাইমারি ভাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি। আর প্রাইমারি ভাজক টিস্যুর পরে যদি আসি আমরা, আর প্রাইমারি ভাজক টিস্যু দেখা যায় মূল, কাণ্ড, পাতার অগ্রভাগে। এবার আসো সেকেন্ডারি ভাজক টিস্যু। যে সকল ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি হয়, সেটাকে বলি আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যুটা ভ্রূণ অবস্থার অনেক পরে সৃষ্টি হয়। আর এই ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের পার্শ্বীয়ভাবে বৃদ্ধি ঘটে এবং এরা ক্ষতস্থান পূরণেও ভূমিকা রাখে। আর সেকেন্ডারি ভাজক টিস্যু যদি উদাহরণ বলি, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ড ক্যাম্বিয়াম। এখন বলতে পারো এগুলো কি, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কি, কর্ড ক্যাম্বিয়াম কি। তো ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ড ক্যাম্বিয়াম বলার আগে আমি বলি ক্যাম্বিয়ামটা কি। ক্যাম্বিয়াম হচ্ছে একটা পার্শ্বীয় ভাজক টিস্যু। তো এই ভাজক টিস্যুটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যে ক্যাম্বিয়াম থাকে, আমরা সেটাকে বলি ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে যে ক্যাম্বিয়াম থাকে, সেটাকে বলি আমরা হচ্ছে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আর সেকেন্ডারি বৃদ্ধির সময় ভাস্কুলার বান্ডেলের মাঝে যে সেকেন্ডারি ক্যাম্বিয়াম থাকে, সেটাকে বলি আমরা ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আর আমরা যদি বলি কর্টেক্স, আমরা আসলে এটা ধীরে ধীরে ছবি দিয়ে বিভিন্ন অঞ্চল দেখাবো। এখন বলে যাই শুধু যে কর্টেক্স অঞ্চল থেকে সৃষ্ট সেকেন্ডারি ক্যাম্বিয়ামকে বলা হয় কর্ড ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়ামটা বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা সেকেন্ডারি ভাজক টিস্যুর ক্ষেত্রে কি বলছি? যে সকল ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয়, সেটাকে বলি আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যুর ফলে উদ্ভিদের পার্শ্বীয় বৃদ্ধি হয়, এরা পার্শ্বীয়ভাবে বৃদ্ধি হয়, এরা ক্ষতস্থান পূরণেও ভূমিকা রাখে। আর উদাহরণ হিসাবে বললাম কি, আন্তঃফ্যাসিকুলার বা ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে কর্ড ক্যাম্বিয়াম। আমরা উৎপত্তি অনুসারে বললাম। এখন আমরা প্রস্তুত করতেছি অবস্থান অনুসারে। আর কোথায় অবস্থান? এই ভাজক টিস্যুগুলো উদ্ভিদের পুরো অংশে অবস্থান, তার উপর ভিত্তি করে এটা আবার তিন প্রকার। একটা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু। যে সকল ভাজক টিস্যু মূল ও কাণ্ডের শীর্ষে অবস্থান করে, সেটাকে আমরা বলি শীর্ষস্থ ভাজক টিস্যু। আর এই সাধারণত কচি পাতা ও ফলের শীর্ষে এই শীর্ষস্থ ভাজক টিস্যুগুলো থাকে। শীর্ষস্থ ভাজক টিস্যু বিভাজিত হয়েই এরা উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। আমরা এর পরে যদি যাই ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, এটা হলো দুটো স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যু থাকে, সেটাকে বলা হয় ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। যখন এই যে শীর্ষস্থ ভাজক টিস্যুর কিছু অংশ পৃথক হয়ে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে এই ইন্টারক্যালারি ভাজক টিস্যু উৎপন্ন হয়, সৃষ্টি হয় আর কি। আর ইন্টারক্যালারি ভাজক টিস্যু স্বল্পস্থায়ী, কারণ এটা খুব দ্রুত স্থায়ী টিস্যুতে পরিণত হয়। আর আমরা এই টিস্যুটাকে দেখতে পাবো হচ্ছে ঘাস, বাঁশ, গম, এই সকল উদ্ভিদের পর্ব মধ্যে, অথবা অনেক উদ্ভিদের
পর্বসন্ধিতে, পত্রমূলে আমরা এদেরকে দেখতে পাবো। আমরা এরপরে যেটা যাব পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় যে ভাজক টিস্যু মূল ও কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বী অবস্থান করে সেটাকে বলা হয় পার্শ্বীয় ভাজক টিস্যু। এই পার্শ্বীয় ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয়, যে স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে এবং স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয় বলে এটাকে আরও একটা নাম বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ আমরা সেম দিতে পারি ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম অর ক্যাম্বিয়াম। আমরা অবস্থান অনুসারে শিখলাম। এখন আমরা যেটা করব কোষ বিভাজন অনুসারে। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার: মাঝভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। আমরা মাঝভাজক টিস্যু দেখো এই ক্যাপশনে লেখা আছে কোষ বিভাজন অনুসারে। তো কোষ বিভাজন অনুসারে যদি বলি তাহলে প্রথমে বলবো যে সকল ভাজক টিস্যুর কোষগুলো সকল তলে বিভাজিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে মাঝভাজক টিস্যু। এই ভাজক টিস্যুর কোষগুলো কোনো নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে না, একটা কোষপুঞ্জ গঠন করে। আর এই ভাজক টিস্যুগুলো উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি করে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। আর আমরা এখন মাঝভাজক টিস্যুর যদি উদাহরণ বলি সেটা হচ্ছে বর্ধনশীল ভ্রূণ, রেণুস্থলী, তারপরে বলতে পারি কর্টেক্স, তারপরে বলতে পারি হচ্ছে মজ্জা। হ্যাঁ, এগুলো হচ্ছে মাঝভাজক টিস্যুর উদাহরণ। প্লেট ভাজক টিস্যু, যে সকল ভাজক টিস্যুর বিভাজন দুটি তলে হয় সেটা হলো প্লেট ভাজক টিস্যু। এই ভাজক টিস্যুর বিভাজনে কোষের আয়তন বৃদ্ধি পায়, যেমন আমরা এখানে বলতে পারি হচ্ছে পাতা। আর রিব ভাজক টিস্যু হচ্ছে যে সকল ভাজক টিস্যু কোষগুলো একটি তলে বিভাজিত হয় সেটাকে বলি রিব ভাজক টিস্যু। এরা একটি তলে বিভাজিত হয় বলে এরা রৈখিকভাবে সজ্জিত হয়, এক সারিতে অবস্থান করে। আর যার ফলে এদেরকে দেখতে বুকের পাঁজরের ন্যায় দেখায়। আর এটাই হচ্ছে রিব ভাজক টিস্যু। এখন আমরা যেটা যাব রিব ভাজক টিস্যু বলার পর এবার আমরা যাচ্ছি কাজ অনুসারে। কাজ অনুসারে আমরা বলি, কাজ অনুসারে যদি বলি তাহলে এটা হচ্ছে 3 প্রকার: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। আর প্রোটোডার্ম হচ্ছে আমরা ক্যাপশনেই বুঝতে পারতেছি কাজ অনুসারে, তার মানে এগুলো সব কাজ রিলেটেড তথ্য থাকবে। যেমন প্রোটোডার্ম, যে সকল ভাজক টিস্যু উদ্ভিদের ত্বক সৃষ্টি করে সেটাকে আমরা বলি হচ্ছে প্রোটোডার্ম। এখানে আমরা বলতে পারি মূল, কাণ্ড, শাখা প্রশাখার ত্বক হচ্ছে প্রোটোডার্মের উদাহরণ। আর প্রোক্যাম্বিয়াম যেটা বলতে পারি, যেমন ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম সৃষ্টি করে হচ্ছে প্রোক্যাম্বিয়ামের কাজ। আর এই প্রোক্যাম্বিয়াম দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বলয় আকারে সজ্জিত থাকে, আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এলোমেলোভাবে সজ্জিত থাকে। আর মূলে প্রোক্যাম্বিয়ামগুলো গুচ্ছাকারে গুচ্ছে সজ্জিত থাকে। এটা আর মূলত প্রোক্যাম্বিয়াম ভাস্কুলার বান্ডল সৃষ্টি করে হচ্ছে প্রোক্যাম্বিয়ামের কাজ। গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেমে আসো। গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ থেকে কর্টেক্স, মজ্জারসি সৃষ্টি হয় তাকে বলি আমরা গ্রাউন্ড মেরিস্টেম। অর্থাৎ প্রোটোডার্ম এবং প্রোক্যাম্বিয়াম ব্যতীত ভাজক টিস্যুর বাকি অংশগুলো যে টিস্যু দ্বারা গঠিত, যে টিস্যু দ্বারা সৃষ্টি হয় বা গঠনে ভূমিকা রাখে সেটা হচ্ছে কি গ্রাউন্ড মেরিস্টেম। আমি আশা করি তোমরা একটু বুঝতে পারছো। তাহলে ওভারঅল যদি বলা হয় যে ভাজক টিস্যুর কাজ কি বা ভাজক যদি আসে কাজ কি, তখন বলবা ভাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে ভূমিকা রাখে। ভাজক টিস্যুর ফলে উদ্ভিদের পার্শ্ব বৃদ্ধি পায়, অর্থাৎ গাছ উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায়, গাছ মোটা হয় যেটা বলি। আবার এখানে বলতে পারি ত্বক সৃষ্টি করে ভাজক টিস্যু। আয়তন, উদ্ভিদের আয়তন বৃদ্ধি করে, ঘনত্ব বৃদ্ধি করে। এগুলো আমরা ভাজক টিস্যুর কাজ দিতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা কিছু অংশগুলো বুঝতে পেরেছো। আমরা বাকিটুকু আমরা পরবর্তী ক্লাসে বোঝাবো। এখন এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।